এবার সেনাপ্রধান ক্ষিপ্ত হয়েছেন, যে কোনো সময় প্রধানমন্ত্রীর পতনের ডাক আসতে পারে। বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে থাকুন। যারা নিরীহ মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনা নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। রাস্তা থেকে সেনাবাহিনী সরে গেলে কি আবার আন্দোলন শুরু হতে পারে বলে শেখ হাসিনা ভয় পাচ্ছেন? তাহলে এইভাবে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে কয়দিন টিকে থাকতে পারবেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। এই সম্পর্কে আপনাদের নতুন করে আর কিছুই বলার নেই। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য যখন পুলিশ পারতেছিল না, তখন বাংলাদেশে সেনাবাহিনী নামানো হয়েছে। এই সেনাবাহিনীকে ভর করে এই সরকার কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে, এমনই একটি প্রশ্ন তুলেছেন বিএনপির এক কর্মী এবং ভিডিও নির্মাতা। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সেই ভিডিও ক্লিপটি দেখাবো। সেনাবাহিনীর উপর নির্ভর করে কি এই সরকার ক্ষমতায় টিকে থাকবে? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। ঢাকা শহরে কারফিউ চলতেছে, মাঝে মধ্যে কারফিউ শিথিল করে, মাঝে মধ্যে আবার কারফিউ পুনর্স্থাপন করে, এবং আপনারা জানেন যে ইন্টারনেটে আজকে থেকে মোটামুটি একটু কাজ করতেছে। যদিও সরকার বলতেছে যে গত 2 দিন আগে থেকেই তারা ইন্টারনেট রিস্টোর করেছে, বা ওটা নয় মাত্র, কিন্তু আসলে ওই ইন্টারনেট কোনো কাজই করে নাই। তো এখনও ফেসবুক বন্ধ আছে, টিকটক বন্ধ আছে, রাস্তায় সেনাবাহিনী আছে, এবং সব জায়গায় নাকি শান্তির ছোঁয়া, শান্তি ফিরে এসেছে। যদি শান্তি ফিরে আসে তাহলে রাস্তায় কোনো সেনাবাহিনী কেন, রাস্তায় কোনো পুলিশ কেন, রাস্তায় কোনো র্যাব কেন, রাস্তায় কোনো বিজিবি কেন? রাস্তা থেকে সেনাবাহিনী সরে গেলে কি আবার আন্দোলন শুরু হতে পারে বলে শেখ হাসিনা ভয় পাচ্ছেন? এই কারণে কি শেখ হাসিনা সেনাবাহিনী রাস্তা রেখে দিয়েছেন? এবং প্রশ্ন হচ্ছে তাহলে যে যদি শেখ হাসিনা রাস্তায় সেনাবাহিনী রাখা পছন্দ করেন, তাহলে এইভাবে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে কয়দিন টিকে থাকতে পারবেন? দেখুন, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ নামে কোনো দল কিন্তু আর নাই। আওয়ামী লীগ হচ্ছে ওই যে আগে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আমল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এটা হচ্ছে এখন একটা আওয়ামী লীগ কোম্পানি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, যার প্রমাণ আমরা এবার পেলাম একদম বেশি। যারা আওয়ামী লীগ করে, প্রত্যেকটা লোক আওয়ামী লীগ করে তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের টাকা পয়সার জন্য। 2008-এর আগে যে লোকগুলো আওয়ামী লীগ করতো, সেই লোকগুলোর বেশিরভাগই অভিমান করে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে নিষ্ক্রিয় হয়ে আছে। এবং 8-এর পর থেকে যত সব আমলা, ব্যবসায়ী, ধান্দাবাজ, বাটপার, চাঁদাবাজ সব এসে আওয়ামী লীগে জুটেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য, এবং ওই জাতির পিতার নাম ব্যবহার করে দোকান 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 খুলে এই চাঁদাবাজি, ধান্দাবাজি, বাটপারি, ভূমি লুট, বন লুট, নদী লুট, ব্যাংক লুট, প্রকল্প এগুলো করার জন্য। এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ নেতা, মনে করেন যে তার নাম মনে করেন বদরুল। এখন এই বদরুল ছাত্রলীগ করে, এই অল্প বয়সে বদরুল 5 কোটি টাকার মালিক হয়েছে। এখন সেই বদরুল যদি শেখ হাসিনাকে রক্ষার জন্য, শেখ হাসিনার গদি রক্ষার জন্য রাজপথে নামে বড়টা লাঠি নিয়ে বা ধারালো একটা অস্ত্র নিয়ে, এবং সাধারণ ছাত্রদের পিটুনিতেও মারা যায়, তাহলে ওর এই 5 কোটি টাকা কি হবে? ওর এই 5 কোটি টাকা নিয়ে ওর বউ আরেকটা লোকের কাছে বিয়ে করে চলে যাবে। এটা বাস্তবতা। তো এই কারণে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের প্রত্যেকটা লোক এখন আঙ্গুল ফুলে কলা গাছ, টোলা গাছ, বট গাছ হয়ে গেছে। এই জন্য তারা এখন আর রাজপথে নামতেছে না, কিন্তু ওদের মুখে চাপাটা আছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক, তাদের কত বড় হুমকি। শামীম ওসমান থেকে শুরু করে যুবলীগের পরশ, তারপরে তাপস, তারপরে আমাদের সেই বিখ্যাত ক্যাসিনো সম্রাট ইসমাইল, যাকে একদম জামিনে মুক্তি দিয়ে তার আগের সব মামলা সব খারিজ করে দিয়ে তাকে রাজপথে এনেছে আন্দোলন মোকাবেলা করার জন্য। সবাই পালিয়ে গিয়েছে, কেউ মাঠে ছিল না। কারণ ওই একটাই, কারণ আওয়ামী লীগ সবাই করে ওদের ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে না। এই কারণেই একটা লোকে ঘুরে দাঁড়ায়নি। তারা ছাত্রদের এই সামান্য প্রতিরোধ ওরা জানে। আমি তো অনেক মেসেজ দেখছি, আওয়ামী লীগের যে গোপন মেসেজগুলা ছাত্রলীগের আসে, প্রত্যেককে বলা হয়েছে যে তোমরা রাস্তায় নামো, তোমরা ছাত্রদেরকে যা খুশি তা করো, মেরে পর্যন্ত ফেলো, কোনো সমস্যা নাই, শুধু তোমরা বিপদে পড়লে টেক্সট করবা, পুলিশ এসে তোমাদেরকে উদ্ধার করবে, আর তোমরা যা খুশি করো, বিপদে না পড়লে তো তোমরা তো জিতলাই। এইভাবে গ্যারান্টি দেওয়ার পরেও একটা আওয়ামী লীগের লোক থাকে নাই। শামীম ওসমান অসুস্থ হয়ে গেছে হসপিটালে, এই একটা থাকে নাই, সব পালাইছে। কিন্তু ওই যে ঘাটতেরা, গাজীপুরে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের ব্যাপারটা বলি। জাহাঙ্গীর তো আপনি জানেন যে নিজেই ফোন করে বলছে যে বঙ্গবন্ধু বহু মানুষ টানুষ মারছে, পরে বহিষ্কার হয়েছে। তো
28 অক্টোবর যখন আপনার ওই বিএনপির যে সমাবেশটা হয়, এই সমাবেশে বাগড়া দেওয়ার জন্য এই জাহাঙ্গীরকে কিন্তু শেখ হাসিনা পাঠাইছিল। এই জাহাঙ্গীর ওই যাওয়া দর্শের মতো, তারপরে কিছু কিছু লোক জাহাঙ্গীরকে দুও ধ্বনি দিছিল, তারপর ধাওয়া পাল্টা দেওয়া হয়। তারপরে এই জাহাঙ্গীরই কিন্তু নিজের লোক দিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে এই বিএনপির লোকগুলোকে আসামি করায়, তারপর পুলিশ আক্রমণ করে, তারপর জানেন আপনারা জনসভাটা পণ্ড হয়ে যায় এই জাহাঙ্গীর। তো এই জাহাঙ্গীর মনে করছিল যে এইবারও সে একই কাজ করবে। এবার যখন কেউ মাঠে নামে না, সবাই পলাতক, জাহাঙ্গীর বলল যে নেত্রী আমি আসতেছি বলে সে তার লোকজন নিয়ে গেল। নিয়ে আপনারা সবাই দেখলেন যে জাহাঙ্গীরের পিএস তাকে মেরে ঝুলে রাখছে, আপনারা এটাই দেখলেন, কিন্তু তার আগের কাহিনী দেখেননি। এই জাহাঙ্গীর তার লোকবল নিয়ে হঠাৎ করে ছাত্রদের উপর গুলি করা শুরু করলো, কয়েকজন মারাও গেল। তারপর সে ছাত্ররা ধরে জাহাঙ্গীরকে এবং জাহাঙ্গীরের সেই পিএসকে বেদম প্রহার করলো। কারণ স্বাভাবিক, তোমরা এসে অস্ত্র নিয়ে গুলি করবা, আমাদেরকে মেরে ফেলবা, জানে মেরে ফেলবা, আমাদের সামনে দেখলাম যে আমাদের কয়েকজন মারা গেল, আমরা কি জাহাঙ্গীরকে ছেড়ে দিব নাকি? তো এইভাবে এটা করলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের মাথায় নাকি এখন 28টা সেলাই লাগছে। এটা একটা ভালো একটা শিক্ষা হয়েছে, ভবিষ্যতে সে এই ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকবে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে সেগুলো করবে না। যাক, ফিরে আসি আসল কথা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগ হয়েছে এক লুটেরাদের দল, চাঁদাবাজদের দল এবং ব্যাংক লুটেরাদের দল, যাদের আসলে এই আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র কোনো মায়া মমতা নাই, কোনো আদর্শ নাই, কিচ্ছু নাই। এদের কাজই হচ্ছে আওয়ামী লীগের নাম নিয়ে, বঙ্গবন্ধুর নাম নিয়ে, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ধান্দাবাজি করা, এর বাইরে আর কিছু না। সুতরাং এই দলটা পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা মুহূর্ত, একটা সেকেন্ডও আন্দোলনের ক্ষমতা আর রাখে না, কারণ এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান। এখন এই কারণেই শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে দিয়ে বলিয়েছে যে ছাত্রলীগই দমন করবে। আগেও দমন করেছে, আগে ছাত্ররা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, ছাত্রলীগ দু চারটারে মেরে ফেলছে বা আহত করছে, বাকিটা পলে গেছে। এইবারও মনে করছিল তাই ঘটবে, কিন্তু এবার সমস্ত ছাত্রলীগকে তাড়িয়ে দিল, নামালো পুলিশও শেষ পর্যন্ত অনেক মানুষ মারার পরে পুলিশও ব্যর্থ হয়ে গেল। পুলিশের আসলে গোলা বারুদ নাই, পুলিশের এরকম উদ্যম নাই, পরে তাকে সেনাবাহিনী নামাতে হলো শেষ ভরসা। যদিও অনেকে বলেছেন যে সেনাবাহিনী দেশপ্রেমী, গুলি চালাবে না, কিসে দেশপ্রেমী ভাই? এই সেনাবাহিনী এগুলা বিড়িতে বিক্রি হয় ভাই। এই সেনাবাহিনী, সেনাপ্রধান আজিজ সেনাবাহিনীর প্রধান, সে লুটেরা ছিল না? তারপরে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ, সে ভারতের কাছে দেশটাকে বিক্রি করে নাই? তারপরে এই যে র্যাবের যেই গুমখুনগুলো হয়েছে, এগুলো কারা? সব তো সেনাবাহিনীর লোক গিয়ে গুমখুন করছে। সুতরাং ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনীটা আমি বিশ্বাস করি না, দেশপ্রেমিক বলতে কিছু নেই, সব হচ্ছে পাচাটা। এখন হ্যাঁ, সেনাবাহিনী কখন হস্তক্ষেপ করবে? আপনি শেখ হাসিনার ওই ভাগ্নি জামাই বলেন, অমুকি বলেন, জেনারেল ওয়াকার, সেনাবাহিনী তারও তো ক্ষমতার লোভ আছে। সে শেখ হাসিনার যত আত্মীয় না, তার তো ক্ষমতার লোভ আছে না? ওই যে সুযোগ পেলে কিন্তু কেউ ছাড়ে না। যখন পাবলিক আন্দোলন করতে 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 এমন একটা পর্যায়ে যাবে যে যখন আসলে শেখ হাসিনার পতন পুরোপুরি নিশ্চিত, তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করবে, তার আগে না। এখন সেনাবাহিনী নামার পরেও যদি পাবলিক মনে করেন যে আরো একটা মাস কন্টিনিউ করতে পারতো, যদিও সম্ভব না, কারণ সেনাবাহিনী অস্ত্রসজ্জিত, তাদের সামনে কন্টিনিউ করাটা তো এটা কঠিন, আরো লাশ হয়তো পড়তো। এখন 1000 মরছে, তখন তো 5000 পড়তো, তখন হয়তো বা সেনাবাহিনী চিন্তা ভাবনা করতো, কিন্তু সেটা তো আরো অনেক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী ব্যাপার হতো। এই এখন তখন হয়তো সেনাবাহিনী হস্তক্ষেপ করতো, করে শেখ হাসিনাকে সরিয়ে দিত যে আপনি নিরাপদে ভারত চলে যান, আমরা ক্ষমতা নিয়ে নিই, কারণ ক্ষমতা তো সবারই আছে, তাই না? এখন দেখুন আপনারা, শেখ হাসিনা কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছে এবং অলরেডি ঢাকায় 27টা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কেন তোমরা রাস্তায় নামলো না, কারা রাস্তায় নামলো, ওদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। সুতরাং এতে কিন্তু তাদের কর্মী বাহিনী আরো কমবে। অলরেডি ছাত্রলীগের প্রায় 1000 নেতাকর্মী রিজাইন করেছে এবং ছাত্রলীগের যারা রিজাইন করে ছাত্রলীগ থেকে, ওদেরকে কিন্তু ধরে ধরে মামলার আসামি করা হচ্ছে। ছাত্রলীগ থেকে যারা বিবেকের দোহাই দিয়ে রিজাইন করেছে, ওদেরকেই এখন আবার ছাত্রলীগের বিরুদ্ধে হামলার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। চিন্তা করতে পারেন শেখ হাসিনা কি চিজ? আপনি সারা জীবন পক্ষে থাকলেন, একটা দিন বিপক্ষে থাকলে আপনার আর ক্ষমা নেই। এই হচ্ছে গিয়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া। আসলে স্বৈরাচারও না, ফ্যাসিস্টও না, এটা কিন্তু পুরো মাফিয়া স্টেট। কারণ স্বৈরাচাররা কিন্তু হয় কি, মানে একটা কাজ করে ওটাকে আপনার জাস্টিফাই করার চেষ্টা করে, কিন্তু মাফিয়াদের ওটাও থাকে না। মাফিয়ারা বলে যে হ্যাঁ করেছি তো তোমরা কি করবা? কারণ নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর না কোথায় গিয়ে বলতেছে যে আপনাদের এখানে আওয়ামী লীগের বেশি হামলা চালালো কেন, আপনারা ওদেরকে ধরে প্রতিহত করুন, না হলে ওরা আপনাদের ঘরে ঢুকে মেরে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা স্বরাষ্ট্রমন্ত্রী, সে আইন ভাঙতেছে, সে সরাসরি তার দলের লোককে উস্কানি দিচ্ছেন বিএনপি, জামাত এবং ছাত্রদেরকে আক্রমণ করার জন্য। ভবিষ্যতে এই কথা বলার জন্য তার কি শাস্তি হতে পারে তিনি তার কেয়ারও করতেছেন না, পরোয়া করতেছেন না। সেম ওবায়দুল কাদের, সেম শেখ হাসিনা।
সুতরাং এটা মাফিয়া স্টেট। এখন এই মাফিয়া স্টেট ততদিন টিকবে যতদিন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে। দেখুন আপনারা 14 সালের পর থেকে আন্দোলন যত বেড়েছে, অত্যাচার তত বেড়েছে, নির্যাতন তত বেড়েছে। এই গত সপ্তাহে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে এবং সবচেয়ে বড় নির্যাতন হয়েছে এবং হত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। শেখ হাসিনা এভাবেই করবে, আন্দোলনও বাড়বে, নির্যাতন বাড়বে, আন্দোলন বাড়বে, নির্যাতন বাড়বে, এভাবেই শেখ হাসিনাকে চলে যেতে হবে। আমি দুঃখিত যে শেখ হাসিনা আরও হয়তো কিছুদিন কন্টিনিউ করতে পারে, কারণ আমরা আসলে একটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্টতম একটা মাফিয়া সরকারের অধীনে বসবাস করতেছি, যে ক্ষমতাই তার একমাত্র চাবিকাঠি, সে এছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। সুতরাং এরকম একটা সরকারকে ক্ষমতা থেকে হটানো, যার করাপ্টেড পুলিশ বাহিনী আছে, করাপ্টেড সেনাবাহিনী আছে, করাপ্টেড র্যাব আছে, করাপ্টেড গোয়েন্দা বাহিনী আছে, তাদের সবাইকে পরাজিত করা একটু সময় সাপেক্ষ, কিন্তু জনগণ বসে নেই। রাস্তায় সেনাবাহিনী রেখে, রাস্তায় পুলিশ রেখে কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারে না। অলরেডি শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে মোরাল ভ্যালু শেষ, ওরা আর কখনোই দাঁড়াতে পারবে না, কখনোই ওরা আর আগের মতো রাজপথ দখলে রাখতে পারবে না, ওদের সেই সময় শেষ। এখন বাকি আছে পুলিশ আর সেনাবাহিনী, এটাও আস্তে আস্তে হবে এবং সে কাজ চলতেছে। দেশের বাইরে বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করে এদের মানসিকতা দুর্বল করে ফেলতে হবে, উইক করে ফেলতে হবে এবং এদেরকে একঘরে করে ফেলতে হবে। তাহলেই আস্তে আস্তে শেখ হাসিনার পতন হবে এবং সময় কিন্তু আর বেশি নাই। শেখ হাসিনা নিজেরও তো বয়স হচ্ছে, তাই না? তো অপেক্ষা শুধু সময়ের, পৃথিবীর ইতিহাস সাক্ষী। এইভাবে সেনাবাহিনী রেখে, পুলিশ রেখে, জনগণকে ভয় দেখিয়ে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, পারবে না। যে স্বৈরশাসক তার দেশের জনগণের চাইতে কিছু ওই যে বিল্ডিং টিল্ডিং, মেট্রো রেল তার কাছে মূল্যবান, সেই স্বৈরশাসক কোনোদিনও ক্ষমতায় টিকে থাকতে পারে না। শেখ হাসিনাও পারবে না, যেতে তাকে হবেই। অপেক্ষা শুধু সময়ের এবং সেই সময় খুবই খুবই নিকটবর্তী। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। এই ভিডিও নির্মাতার আবার এমনও বলতে পারেন বিএনপি নেতা। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কথা বলতেছেন এই ভিডিওর মধ্যে যে সেনাবাহিনীর উপর নির্ভর করে কি এই সরকার ক্ষমতায় টিকে থাকবে, সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে তিনি কতদিন ক্ষমতায় থাকতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ক্লিপ দেখে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।